হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার আমি চলে এসেছি তোমাদের কাছে জিকের পার্ট 2 নিয়ে। আগের ক্লাসে আমরা জিকের পার্ট 1 সম্বন্ধে 25টা কোশ্চান করেছিলাম, সেটারই কন্টিনিউয়েশন 26 থেকে আরও 50টা কোশ্চান আমরা আরও 25টা কোশ্চান, টোটাল 50টা কোশ্চান আমাদের আলোচনা হবে। ওকে, তো যেহেতু এনটিপিসি পরীক্ষা আমাদের দরজায় কড়া নাড়ছে, সেহেতু এই সমস্ত ক্লাসগুলো তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করবে। সেই হিসাবেই প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে। তো তোমরা আজকের ক্লাস দেখো মন দিয়ে। চলো ক্লাসটা শুরু করা যাক তাহলে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 26 কোশ্চেন, 25 তো আমরা আগে করে নিয়েছিলাম। তো 26 কোশ্চেন দেখো, ভলিবল ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইচ অফ দ্য নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া। আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেইগুলো সম্বন্ধে আমাদের জানা কিন্তু খুবই দরকার। তো সেই ক্ষেত্রে একটা কোশ্চেন ধরো, ভলিবল মানে ন্যাশনাল গেম। তো ন্যাশনাল গেম মানে ভলিবল কোন দেশের ন্যাশনাল গেম? আমাদের প্রতিবেশী কান্ট্রি। তো অপশানে দেখো 4টা অপশান দেওয়া আছে, চায়না, শ্রীলঙ্কা, ভুটান অ্যান্ড বাংলাদেশ। তো মাথায় রাখবে ভলিবল যে খেলাটা ওটা আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সাথে তোমাদের যুক্ত, মাথায় রাখবে। তো শ্রীলঙ্কার সাথে তোমাদের সাথে যুক্ত। তো চায়নার ন্যাশনাল গেম কি? টেবিল টেনিস, মাথায় রাখবে। ভুটানের ন্যাশনাল গেম কি? আর্চারি। বাংলাদেশের ন্যাশনাল গেম কি? কাবাডি, মাথায় রাখবে এগুলো। তো এইগুলো তোমাদের ফার্স্ট 26 নম্বর কোশ্চেন। চলে আসি আমরা 27 নম্বর কোশ্চেন। তো দেখো কি বলেছে, একটা স্পোর্ট রিলেটেড টার্ম আছে। তো টার্মটা আমরা দেখব যে দ্য টার্ম ক্যাডি রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্ট, মানে ক্যাডি যে এই টার্মটা কোন খেলার সাথে যুক্ত। তো ক্যাডি এই যে খেলার টার্মটা দেখো 4টা অপশান আছে, পোলো, গলফ, ব্যাডমিন্টন, হর্স রেসিং, এগুলো দেখবে। তো এখানে অপশান অনুযায়ী কী অ্যান্সার হবে, মাথায় রাখবে অ্যান্সারটা হবে গলফ, মাথায় রাখবে। গলফ হচ্ছে ক্যাডি যে টার্মটা আছে সেটা আমাদের গলফের সাথে যুক্ত, মাথায় রাখবে। টি খেলাটা কিসের সাথে যুক্ত? মাথায় রাখবে এটাও হচ্ছে গল্পের সাথে যুক্ত, মাথায় রাখবে। আর মাথায় রাখবে চুখার, ঠিক আছে, চুখার বলে একটা স্পোর্ট টার্ম আছে, এটাও আমাদের কোন খেলার সাথে যুক্ত? মাথায় রাখবে পোলোর সাথে যুক্ত, ঠিক আছে, পোলোর সাথে যুক্ত। তো একটা কোশ্চেন দেয় পরীক্ষায় যে স্পোর্টস রিলেটেড মানে কতজন খেলায় কতজন প্লেয়ার থাকে। তো মাথায় রাখবে পোলো খেলায় টোটাল 4 জন প্লেয়ার থাকে, আর ওয়াটার পোলো খেলায় মনে রাখবে টোটাল 7 জন প্লেয়ার থাকে। তো পোলো হয়ে গেল, আর অ্যান্সারটা হচ্ছে গলফ। আর ব্যাডমিন্টন নিয়ে কিছু যদি বলি, তো ব্যাডমিন্টন নিয়ে বলার কিছু নেই। তো ব্যাডমিন্টনকে মনে রাখবে, যদি তোমাকে জিজ্ঞাসা করে কোশ্চান, এই কোশ্চানটা পরীক্ষায় এসেছিলো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চান, যে কোন খেলার অপর নাম হচ্ছে পুনা। তো মাথায় রাখবে অ্যান্সারটা হবে ব্যাডমিন্টন। কেন না, ব্যাডমিন্টন মানে মনে করা হয় যে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি হয়েছিল আমাদের মহারাষ্ট্রের পুনা শহরে, অনুমান করা হয়। তো মাথায় রাখবে ওই জন্য ব্যাডমিন্টনকে পুনা নামে আমরা ডাকি। তো ব্যাডমিন্টন। আর তোমাদের হর্স রেসিং মাথায় রাখবে স্টিপল চেস। আমাদের দেখবে পান সিং, ইনি স্টিপল চেস, ইনিও একটা হর্স রেসিং বা অ্যাথলেটিক্স, মানে স্টিপল চেস খেলাটা কিসে যুক্ত? মাথায় রাখবে হর্স রেসিং, ঠিক আছে, অ্যাথলেটিক্স, এই দুটো টার্ম আছে তোমার হর্স রেসিংয়ে, ঠিক আছে। তো এই গেল তোমাদের 27 নম্বর কোশ্চেন। চলে আসছি আমরা 28 নম্বর কোশ্চেন। দেখো একটা টেরোরিস্ট গ্রুপ আছে, ওই টেরোরিস্ট গ্রুপটা কোন দেশের সাথে যুক্ত, কোন দেশের সংগঠন, ঠিক আছে। তো দেখো একটা টেরোরিস্ট গ্রুপ আছে, মানে দেশ আছে লেবানন, এই যে কান্ট্রিটার সাথে কোন টেরোরিস্ট গ্রুপটা যুক্ত, ঠিক আছে। তো অপশান আছে বোকো হারাম, হুজি, হিজবুল্লাহ অ্যান্ড হামাস। তো মাথায় রাখবে যে লেবানন কান্ট্রির সাথে হিজবুল্লাহ এই যে টেরোরিস্ট গ্রুপটা আছে, এই টেরোরিস্ট গ্রুপটা বিলং করে এই লেবাননের সাথে, মাথায় রাখবে। আর মনে রাখবে প্যালেস্টাইনের যে আছে, তো এইখানে মনে রাখবে হামাস হচ্ছে প্যালেস্টাইন। আর হুজি যেটা আছে এটা মাথায় রাখবে বাংলাদেশের সাথে যুক্ত, ঠিক আছে। আর বোকো হারাম এটা আছে নাইজেরিয়া কান্ট্রির একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। তো এই গেল তোমাদের 28 নম্বর কোশ্চেন। চলে আসছি 29-এ। দেখো স্টাডি বলেছে, এই কোশ্চেনগুলো যেহেতু তোমাদের ইংলিশের ক্ষেত্রেও আসে, জিকের ক্ষেত্রেও চলে আসে, ঠিক আছে। তো দ্য স্টাডি অফ সয়েল, এটা আমরা সবাই জানি। স্টাডি অফ সয়েলকে আমরা কি বলি? 4টা অপশান আছে, ঠিক আছে। দেখো তো 4টা অপশানের মধ্যে দেখো কি অ্যান্সার হবে। 29-এর কোশ্চেন স্টাডি অফ সয়েল, অ্যান্সার হবে পেডোলজি। তো পেডোলজি কি? স্টাডি অফ সায়েন্স মানে সয়েল। আর আমাদের যদি জিজ্ঞেস করি স্টাডি অফ রক, কি বলবো? লিথোলজি,
ঠিক আছে। স্টাডি অফ সান কি বলবো, হেলিওলজি, ঠিক আছে। আর স্টাডি অফ তোমার আর্থ সারফেস বা স্টাডি অফ আর্থ, এটা মাথায় রাখবে জিওলজি, ঠিক আছে। তো 29 শেষ, চলে আসছি আমরা 30। দেখো 30তে কি বলা আছে, বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম সিচুয়েটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, তো এই স্টেডিয়ামটা মাথায় রাখবে, এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট হকি স্টেডিয়াম আর ওয়ার্ল্ডের কি বলবো, ওয়ার্ল্ডের ফুল সিটেড হকি স্টেডিয়াম, মানে লার্জেস্ট, মাথায় রাখবে। তো বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম এটা আমরা কোথায় দেখতে পাবো, এটা মাথায় রাখবে উড়িষ্যার রাউরকেলা। তো অপশন অনুযায়ী অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে উড়িষ্যার রাউরকেলা। আর এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট হকি স্টেডিয়াম আর ওয়ার্ল্ডের লার্জেস্ট ফুল সিটেড হকি স্টেডিয়াম, ঠিক আছে। চলে আসি আমরা 31। দেখো লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া। মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ওয়ার্ল্ডের লার্জেস্ট ট্রাইবাল, এটা শুধুমাত্র ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডেরও লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল, মাথায় রাখবে এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল। বা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ইন্ডিয়ার লার্জেস্ট ট্রাইবাল অফ ফেস্টিভ্যাল, অ্যান্সারটা মাথায় রাখবে মেডারাম যাত্রা। এটা কোথায় হয়, তোমার মাথায় রাখবে তেলেঙ্গানাতে হয়, মাথায় রাখবে। তো তেলেঙ্গানা হচ্ছে তোমার ওয়ার্ল্ডের লার্জেস্ট তোমার ট্রাইবাল ফেস্টিভ্যাল মেডারাম যাত্রা, যেটা তেলেঙ্গানাতে তুমি দেখতে পাবে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রাফট ফেয়ার, মানে হস্তশিল্প মেলা বা কারুকার্য যেটা আছে, এটা কোথায় হয়, এটা মাথায় রাখবে হরিয়ানার সুরজকুন্ড। হরিয়ানার সুরজকুন্দে তুমি পাবে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রাফট ফেয়ার। আর ওয়ার্ল্ডের লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল কোথায় হয়, তেলেঙ্গানাতে হয়। আই থিঙ্ক ক্লিয়ার। তো 31 কমপ্লিট হয়ে গেল, চলে আসো 32তে। দেখো একটা টাইটেল আছে, যেটা হচ্ছে দুটো টাইটেল আছে, যেটা হুইচ কিং নোন অ্যাজ সেকেন্ড অশোকা অ্যান্ড দেবপুত্র। দুটো আছে, দুজন আর হচ্ছে একজনই। তো এটা মাথায় রাখবে সেকেন্ড অশোক বা দেবপুত্র আমরা কাকে বলবো, এটা মাথায় রাখবে আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কনিষ্ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। কনিষ্ক মাথায় রাখবে, কনিষ্কের রাজধানী কোথায় ছিল, তোমার পুরুষপুর বা পেশোয়ার আমরা জানি। আর হর্ষবর্ধনের যদি টাইটেল জিজ্ঞাসা করি, হর্ষবর্ধনের টাইটেল কি হবে, হর্ষবর্ধনের টাইটেল হচ্ছে তোমার শিলাদিত্য। সকল উত্তরপথনাথ আমরা হর্ষবর্ধনকে বলি। মোহাম্মদ বিন তুগলককে আমরা অনেক কিছু, তিনটা আছে, যেটা হচ্ছে তোমার ম্যাড কিং, ওয়াইস্টফুল, ঠিক আছে, প্রিন্স অফ মানিয়ার্স, এগুলো আমরা মোহাম্মদ বিন তুগলককে বলতে পারি। আর পৃথ্বীরাজ চৌহানকে আমরা, যে টাইটেল ছিল তার রায় পিথুরা, রায় পিথুরা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, মাথায় রাখবে। তো 32 কমপ্লিট। চলো দেখো একটা নিউজ এজেন্সি আছে আন্টরা। আন্টরা কোথাকার নিউজ এজেন্সি, ঠিক আছে, আন্টারা হচ্ছে কোথাকার নিউজ এজেন্সি। তো অপশান অনুযায়ী কী হবে অ্যান্সার বলো, যে আন্টারা হচ্ছে কোথাকার নিউজ এজেন্সি। তো মাথায় রাখবে আন্টারা হচ্ছে ইন্দোনেশিয়ার নিউজ এজেন্সি, মাথায় রাখবে আন্টারা হচ্ছে ইন্দোনেশিয়ার নিউজ এজেন্সি, ঠিক আছে। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে বেলগাটা কোথাকার নিউজ এজেন্সি, মাথায় রাখবে বেলগাটা হচ্ছে বেলজিয়ামের নিউজ এজেন্সি, মাথায় রাখবে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে ওয়াফাটা কোথাকার নিউজ এজেন্সি, মাথায় রাখবে প্যালেস্টাইনের নিউজ এজেন্সি হচ্ছে ওয়াফা, ঠিক আছে। তো 33 কমপ্লিট, চলে আসছি আমরা 34-এ। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ড্যান্স ইজ নোন অ্যাজ ব্যালাড অফ দ্য ইস্ট। প্রথমে বলে রাখি আমাদের যে আর্ট অ্যান্ড কালচার, এর উপর রেলওয়ে, এনটিপিসি প্লাস এসএসসিতে অনেক রকমের কোশ্চান তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তার মধ্যে একটা কোশ্চান দেখো এরকম তোমাকে তুলে দিয়ে দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ড্যান্স ইজ নোন অ্যাজ ব্যালাড অফ দ্য ইস্ট। আচ্ছা, ক্লাসিক্যাল ড্যান্স প্রথমে বলি যে আমাদের টোটাল কতগুলো ক্লাসিক্যাল ড্যান্স আছে। তো আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স কতগুলো আছে যদি জিজ্ঞাসা করি, কী অ্যান্সার হবে, তো মাথায় রাখবে আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স আছে অ্যাকর্ডিং টু তোমার সঙ্গীত নাটক একাডেমি, মাথায় রাখবে। যদি জিজ্ঞাসা করে যে সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয়, মাথায় রাখবে অ্যান্সার হবে 1953। তো সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী আমাদের টোটাল ক্লাসিক্যাল ড্যান্স আছে তোমার 8টা। আর মিনিস্ট্রি অফ কালচার, এটা মাথায় রাখবে, এরা ছাউকে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দিয়েছে। তো অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স আছে। তো 8টা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে একটা ক্লাসিক্যাল ড্যান্স যার নাম হচ্ছে ব্যালাড অফ দ্য ইস্ট, কাকে বলবো আমরা, ব্যালাড অফ দ্য ইস্ট আমরা কাকে বলবো, মনে রাখবে কথাকলি, কথাকলিকে আমরা বলবো ব্যালাড অফ দ্য
ইস্ট, ঠিক আছে, ব্যালাড অফ দ্য ইস্ট। মানে বলতে চাইছে এই যে ড্যান্সটা মানে স্টোরি টেলিং, মানে এই যে ড্যান্সটার মাধ্যমে একটা স্টোরিকে তুমি তুলে ধরতে পারো, তো এই জন্যে কথাগুলিকে ব্যালাড অফ দ্য ইস্ট বলা হয়, মাথায় রাখবে। তো 34 কমপ্লিট, 35-এ যাই, চলে আসো। হুইচ অফ দ্য ফলোয়িং মিসাইল ইজ নোন মানে ইজ সারফেস টু এয়ার মিসাইল। তো মনে রাখবে যে আমাদের যে মিসাইল আছে, তো মিসাইলের অনেক ভাগ আছে, সারফেস টু সারফেস, এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস, তো অনেক মিসাইল আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। এরকম কোশ্চান আমরা পরবর্তীকালে আবার নিয়ে আসবো, তার জন্য তোমাকে চোখ রাখতে হবে রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে। তো মাথায় রাখবে যে সারফেস টু এয়ার মিসাইল এদের মধ্যে কোনটা, মাথায় রাখবে এই তিনটেই তোমার সারফেস টু সারফেস মানে সারফেস টু এয়ার মিসাইল, মাথায় রাখবে। তো অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। তো আর একটা জিনিস বলে দিই, এই বারাক 8 এটা সারফেস টু এয়ার মিসাইল। তো এটা কে তৈরি করেছে, এটা মাথায় রাখবে তোমার ইসরায়েল অ্যান্ড হচ্ছে আমাদের ডিআরডিও মানে ইন্ডিয়া, ইসরায়েলের ইন্ডিয়ার যৌথ প্রচেষ্টায় এই বারাক 8 এই মিসাইলটা তৈরি করা হয়েছে। তো মাথায় রাখবে এইটা। আর যদি তোমাকে জিজ্ঞাসা করি মিসাইল, আচ্ছা যদি জিজ্ঞাসা করি তোমাকে ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, ঠিক আছে, অ্যান্সার কী হবে, এপিজে আব্দুল কালাম। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে মিসাইল ওমেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের দেবো না, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমাকে, ঠিক আছে। তো 35 কমপ্লিট, 36-এ আসো। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড ইজ পপুলারলি নোন অ্যাজ নোবেল প্রাইজ অফ এশিয়া, নোবেল প্রাইজ অফ এশিয়া। তো কোন অ্যাওয়ার্ডটাকে নোবেল প্রাইজ অফ এশিয়ার সাথে তুলনা করা হয়? তো দেখো অপশান আছে টিউরিং অ্যাওয়ার্ড, ম্যাগসেসে অ্যাওয়ার্ড, পুলিৎজার অ্যাওয়ার্ড আর প্রিটজার অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো মাথায় রাখবে যে নোবেল প্রাইজ অফ এশিয়া, এটা মাথায় রাখবে অ্যান্সার হবে অপশান বি, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এটা ফিলিপিন্স গভর্নমেন্ট দেয়, মাথায় রাখবে। এটা যে কোনো একটা সংগঠন যারা দেশে মানে কোনো একটা মানুষের সার্বঙ্গিক উন্নতি বা মানুষের জন্য কাজ করে, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়, ঠিক আছে। আর পুলিৎজার অ্যাওয়ার্ডটা মাথায় রাখবে কে দেয় না, কলম্বিয়া ইউনিভার্সিটি। কবে স্টার্ট হয়েছিল, 1970-তে। আর এটা সাংবাদিকতা লিটারেচার এক্ষেত্রে তোমার দেওয়া হয় পুলিৎজার অ্যাওয়ার্ড। আর তোমার প্রিটজার অ্যাওয়ার্ডটা আর্কিটেকচারের উপর দেওয়া হয়, মাথায় রাখবে আর্কিটেকচারের উপর দেওয়া হয়। আর টিউরিং অ্যাওয়ার্ড যেটা আছে এটা হচ্ছে তোমার কম্পিউটিং মানে কম্পিউটার টেকনোলজির উপর দিয়ে এই টিউরিং অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, মাথায় রাখবে। এটাকে নোবেল প্রাইজ অফ কম্পিউটিংও আখ্যায়িত করা হয়ে থাকে, মাথায় রাখবে, নোবেল প্রাইজ অফ কম্পিউটিং। তো এটা তুলনা করা হয়। তো 36 কমপ্লিট, চলে আসো আমরা 37-এ। দেখো দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইন হুইচ প্লেস, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই নিম্নোক্ত জায়গাগুলো কোথায় তোমরা পাবে, ঠিক আছে। তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় আছে, এটা মনে রাখবে খাদাকওয়াসলা, পুনে, মহারাষ্ট্র, ঠিক আছে। খাদাকওয়াসলা, পুনে, মহারাষ্ট্রতে তুমি পাবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ন্যাশনাল মিলিটারি একাডেমি কোথায় আছে, তো মাথায় রাখবে এটা হবে দেরাদুনে, ঠিক আছে। দেরাদুনে হচ্ছে তোমার ন্যাশনাল মিলিটারি একাডেমি, ঠিক আছে। চলে আসো 38-এ। দেখো হু ওয়াজ দ্য ডিজাইনার অফ পরমবীর চক্র অ্যাওয়ার্ড। তো তোমাকে জিজ্ঞাসা করি পরমবীর চক্র অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেওয়া হয়, এটা মাথায় পেয়েছে ওয়ার টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, ইন্ডিয়ার হায়েস্ট ওয়ার টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হচ্ছে পরমবীর চক্র। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে ভারতের বেসামরিক ক্ষেত্রে সবথেকে বড় অ্যাওয়ার্ডের নাম কি, তো মাথায় রাখবে ভারতরত্ন, এটা তোমরা জানো। তো এটা ওয়ার টাইমের সবথেকে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হচ্ছে তোমার পরমবীর চক্র। আর তুমি জিজ্ঞাসা করে যে পিস টাইম হায়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ডের নাম, এটা মাথায় রাখবে অশোক চক্র। তো ওয়ার টাইম মাথায় রাখবে পরমবীর চক্র, যেটা হচ্ছে আমাদের সামরিক ক্ষেত্রে সবথেকে বড় প্রাইজ, ঠিক আছে, পরমবীর চক্র। তো এই পরমবীর চক্রের ডিজাইনার কে ছিলেন, তো পরমবীর চক্রের ডিজাইনার আমাদের দেখো 4টা অপশানের মধ্যে অপশান এ আছে নন্দলাল বোস, অপশান বিতে আছে সাবিত্রী খানলকার, অপশান সিতে বিমল পাটেল, অপশান ডিতে নান অফ দিস। তো তোমরা আশা করি অ্যান্সারটা বুঝে গেছো, অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে সাবিত্রী খানলকার। সাবিত্রী খানলকার ওয়াজ দ্য ডিজাইনার অফ পরমবীর চক্র অ্যাওয়ার্ড। এবারে নন্দলাল বোস মাথায় রাখবে যে আমি একটু আগেই বললাম যে ভারতের বেসামরিক ক্ষেত্রে সবথেকে বড় অ্যাওয়ার্ডের নাম কি, এটা মাথায় ভারতরত্ন। এই ভারতরত্ন অ্যাওয়ার্ডের ডিজাইনার ইনি ছিলেন নন্দলাল বোস হলো। আর যাদবপুর ইউনিভার্সিটির লোগো ইনিই ডিজাইন করেছিলেন নন্দলাল বোস। তাই নন্দলাল বোস আমরা দুটো জানলাম, একটা হচ্ছে তোমার ভারতরত্ন অ্যাওয়ার্ডের ডিজাইনার, আর যাদবপুর লোগো এটার ডিজাইনার হচ্ছে
নন্দলাল বোস। বিমল পাটেল তোমরা জানো যে ভারতের যে নিউ পার্লামেন্ট বিল্ডিং যেটা তৈরি হলো সেটা ডিজাইনার হচ্ছে বিমল পাটেল। চলো তাহলে 38 কমপ্লিট, চলে আসছি আমরা 39-এ। দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট পোস্টমাস রিসিপিয়েন্ট অফ ভারতরত্ন অ্যাওয়ার্ড। তো ভারতরত্ন অ্যাওয়ার্ডটা যদি আমি বলি, আমি একটু আগেই বললাম যে এটা বেসামরিক ক্ষেত্রে সবথেকে বড় অ্যাওয়ার্ড ভারতের। আর এটা কত সাল থেকে শুরু হয়? 1954-এ। 1954 যদি জিজ্ঞাসা করি যে প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ডই কারা ছিলেন, তো মাথায় রাখবে এই তিনটে তোমার প্রথম ভারতরত্ন ফার্স্ট সিবি রমন, চক্রবর্তী রাজাগোপালাচারী আর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মাথায় রাখবে তো সর্বপল্লী রাধা, এই তিনটা হচ্ছে প্রথম তোমার ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, তো আর একটা জিনিস তোমাদের পরীক্ষা দেয় যে কোন ব্যক্তি নোবেল প্রাইজ এবং ভারতরত্ন দুটোই পেয়েছেন, তো কী অ্যান্সার হবে? মাথা রাখবে সিভি রমন। তো এই গেল তোমাদের ভারতরত্ন সম্বন্ধে প্রথম যারা পেয়েছিলেন। তো কোশ্চেনে বলা আছে প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রথম কে পেয়েছিলেন, তো মাথায় রাখবে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী, এটাই হবে অ্যান্সার। তো ভারতের প্রথম মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। চলে আসো আমাদের 40। দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ক্যাগ অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কন্ট্রোলার অ্যান্ড জেনারেল আমাদের হচ্ছে ফার্স্ট ক্যাগ, এটা কে হবে? ফার্স্ট ক্যাগ এটা মাথায় রাখবে আমাদের ভি নরহরি রাও। ভি নরহরি রাও মাথায় রাখবে ফার্স্ট ক্যাগ অফ ইন্ডিয়া। এটা একটা কনস্টিটিউশনের কোশ্চেন, কিন্তু এটা তোমার ফার্স্ট জিকেদের ক্ষেত্রেও একটা ফার্স্ট তোমার ইয়েতে থাকে, পোর্শন থাকে। তো ইন্ডিয়াস ফার্স্ট, ওয়ার্ল্ডের ফার্স্ট, তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা আমি এনেছি। তো এই কোশ্চেনটা মাথায় রাখবে যে ফার্স্ট ক্যাগ অফ ইন্ডিয়া এটা হচ্ছে কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা মাথায় রাখবে ভি নরহরি রাও। তো তোমাকে জিজ্ঞাসা করে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যদি তোমাকে জিজ্ঞাসা করে কী হবে অ্যান্সার, তো এটা মাথায় রাখবে MC শীতল ভাট। ইনি হচ্ছেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর CK ডাফটারি এটা মাথায় রাখবে ভারতের প্রথম সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। আর আবুল কালাম আজাদ, এনাকে তো আমরা সবাই চিনি, ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার। তো ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার হচ্ছেন আবুল কালাম আজাদ। তো অ্যান্সারটা কী হলো? ফার্স্ট ক্যাগ হচ্ছে নরহরি রাও। ইনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল প্রথম, ইনি হচ্ছেন সলিসিটর জেনারেল প্রথম, আর ইনি হচ্ছেন ভারতের প্রথম তোমার এডুকেশন মিনিস্টার। চলো তাহলে 40 শেষ, চলে আসছি আমরা 41-এ। দেখো 41-এ কোশ্চেনে কী বলেছে, বিরজু মহারাজ রিলেটেড টু হুইচ ঘরানা। তো ঘরানাটা আমাদের ক্ষেত্রে আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো ঘরানাগুলো আমাদের পড়তে হবে এবং পরবর্তীকালে আমি ঘরানা রিলেটেড আরও কোশ্চেন আনবো। তো তার জন্য তোমাকে রাইট স্মার্ট বাংলায় চোখ রাখতেই হবে। ঠিক আছে, তো বিরজু মহারাজ নিয়ে যদি আমি কিছু বলি, তো বিরজু মহারাজের আসল নাম কী ছিল? বিরজু মহারাজের আসল নাম ছিল, মাথায় রাখবে, ব্রিজমোহন মিশ্রা। ব্রিজমোহন মিশ্রা হচ্ছে বিরজু মহারাজের আসল নাম। তিনি অনেক বলিউড মুভির কোরিওগ্রাফি করেছেন, তার মধ্যে আছে উমরাও জান, বাজিরাও মস্তানি, মাথায় রাখবে। আর দেবদাসে তিনি অনেক কাজ করেছেন, দেবদাস মুভিটাতে। তো বিরজু মহারাজ তিনি একটা স্কুলও প্রতিষ্ঠা করেছেন, মাথায় রাখবে, স্কুল প্রতিষ্ঠা করেছেন। বিরজু মহারাজের স্কুলটার নাম মাথায় রাখবে কালাশ্রম। কালাশ্রম হচ্ছে বিরজু মহারাজের প্রতিষ্ঠিত স্কুলের নাম। আরেকটা যেটা তোমাদের পরীক্ষায় কনফিউশন হয়, কালাশ্রম হচ্ছে বিরজু মহারাজ, ঠিক আছে। আর কালাক্ষেত্রম যেটা আছে ওটা মাথায় রাখবে রুক্মিণী দেবী অরুণডালে, যাকে কি বলা হয়? মাদার অফ ভারতনাট্যম। ভারতনাট্যম। তো কালাশ্রম হচ্ছে ড্যান্স স্কুলটা মাথায় রাখবে বিরজু মহারাজ, আর কালাক্ষেত্রমটা মাথায় রাখবে রুক্মিণী দেবী অরুণডালে। এবারে আমরা মেন কোশ্চেনে আসি যে বিরজু মহারাজ রিলেটেড টু হুইচ ঘরানা। ঘরানা মানে কি বলো তো? ঘরানা মানে হচ্ছে একটা বংশ, একটা স্কুল, ঠিক আছে। তো এই বংশকে এগিয়ে নিয়ে যাও, আর কিছু না। তো ঘরানা কোন ঘরানা? মাথায় রাখবে লখনৌ এর তোমার লখনৌ ঘরানা, ঠিক আছে। কালকা বিন্দাদিন ঘরানা অফ লখনৌ, মাথায় রাখবে। তো বিরজু মহারাজ আমাদের লখনৌ ঘরানার সাথে যুক্ত। চলো তাহলে 41 শেষ, চলো 42-তে। দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ কক বরক ইজ অ্যাজ ওয়ান অফ ইটস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এই কোশ্চেনটা পরীক্ষায় বহুতবার রিপিট হয়েছে, তো এই কোশ্চেনটা আমি তার জন্য এনেছি। তো কক বরক এই ল্যাঙ্গুয়েজটা কোন স্টেটের? মাথায় রাখবে। তো কক বরক যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা মাথায় রাখবে তোমার ত্রিপুরা। ত্রিপুরা ত্রিপুরা স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কক বরক। মাথায় রাখবে ত্রিপুরায় টোটাল 3টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। কি কি? ইংলিশ একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে কক বরক। এই নামটা যেহেতু একটু অড, তো এই পরীক্ষায় এই কক বরকটাই কিন্তু বারবার জিজ্ঞাসা করে। তো তোমরা এটা মাথায় রাখবে যে এটা হচ্ছে তোমার কক বরকটা হচ্ছে গোয়া।
সরি ত্রিপুরা, ত্রিপুরা হচ্ছে ককবরক। আচ্ছা গোয়ার কী বলো তো? কোঙ্কনি গোয়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তোমার হিমাচল প্রদেশে কী হবে? হিন্দি হবে, হিমাচল প্রদেশ হিন্দি। সংস্কৃতকেও এরা চালা আছে এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গণ্য করছে। আর ওয়েস্ট বেঙ্গল নিয়ে তো কিছু বলার নেই, তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলে। তো 42 হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান সি ত্রিপুরা। Between which two cities does India's first semi-high-speed train বন্দে ভারত এক্সপ্রেস রান? তো বন্দে ভারত এক্সপ্রেস আমরা ধরো অনেকেই চড়ে ফেলেছি রিসেন্ট বন্দে ভারত এক্সপ্রেসে। তো এই বন্দে ভারত এক্সপ্রেসটা প্রথম কোন দুটো স্টেশনের মধ্যে চলেছিল? মনে রাখবে 2025 অনুযায়ী টোটাল এখন 136টা তোমার বন্দে ভারত চলছে ইন্ডিয়ায়, ঠিক আছে? তো প্রথম যে বন্দে ভারত এক্সপ্রেস চলেছিল, মাথা রাখবে এটা অ্যান্সার হবে অপশান ডি নিউ দিল্লি অ্যান্ড বারাণসী জাংশন। নিউ দিল্লি অ্যান্ড বারাণসী জাংশনে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস তোমার চালু হয়েছিল। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ বন্দে ভারত এক্সপ্রেস, মানে বন্দে ভারত এক্সপ্রেসের আগের নাম কি ছিল, তো মনে রাখবে তো বন্দে ভারত এক্সপ্রেসের আগের নাম ছিল ট্রেন 18। এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের আগের নাম। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা ড্রাইভারকে, তো মাথায় রাখবে সুরেখা যাদব হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা ড্রাইভার। চলো, তো 43 কমপ্লিট, 44-এ চলে আসো। এই দেখো কি বলেছিল, ইন্ডিয়াস ফার্স্ট ওমেন ট্রেন ড্রাইভার। তো দেখো আমি এখানে দুটো জিনিস আছে, ঠিক আছে? তো ফার্স্ট ওমেন ট্রেন ড্রাইভার দুটো আছে, একটা হচ্ছে লোকোমোটিভ, ঠিক আছে, যেটা প্যাসেঞ্জার ট্রেন যেটা, আর একটা বন্দে ভারত। তো বন্দে ভারত আমি বলে দিয়েছি সুরেখা যাদব, অ্যান্ড ফার্স্ট ওমেন ট্রেন ড্রাইভার তোমার লোকোমোটিভেও বা প্যাসেঞ্জার ট্রেনেও প্রথম মাথা রাখবে সুরেখা যাদব। তো সুরেখা যাদব হচ্ছে এমন একজন মহিলা পার্সন যিনি বন্দে ভারত ট্রেনেরও প্রথম তোমার ড্রাইভার ছিলেন, ট্রেন ড্রাইভার, আর লোকোমোটিভ ট্রেনেও প্রথম ট্রেন ড্রাইভার ছিলেন হচ্ছে সুরেখা যাদব। তো অ্যান্সার অনুযায়ী হবে মাথায় রাখবে অপশান সি হচ্ছে সুরেখা যাদব। তো দেখো অপশানে আছে, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি, মেল, তো মাথা রাখবে অ্যান্সার কী হবে? সুকুমার সেন। এবারে যদি আমি তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করি যে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনারের নাম কি, কী অ্যান্সার করবে? অ্যান্সার হবে মাথা রাখবে VS রামাদেবী। ইনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার, ঠিক আছে? তো মাথা রাখবে নির্বাচন কমিশন নিয়ে আমি দুটো জিনিস বলে দিই, যে নির্বাচন কমিশন ভারতের ইলেকশন কমিশন কত সালে প্রতিষ্ঠা হয়? মাথা রাখবে 1950 25 জানুয়ারি। আর 25 জানুয়ারিকে আমরা এই জন্য ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করি, কেননা এই দিনেই প্রথম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল। তো ফার্স্ট উমেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া মাথায় রাখবে VS রামাদেবী। আর সুরেখা মোহন অ্যান্সার অপশানটা আমি এমনি দিয়েছি কনফিউজ করার জন্য। আর পদ্মা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখবে, ইনি হচ্ছেন ফার্স্ট ওমেন এয়ার মার্শাল হচ্ছে ইন্ডিয়ার প্রথম ওমেন এয়ার মার্শাল হচ্ছে পদ্মা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তো 44 হয়ে গেল, চলে আসো 45-এ। দেখো 45 এই কোশ্চেনটা প্রচুরবার রিপিট হয়েছে পরীক্ষায়, তো মাথায় রাখবে দ্য মোহন বীণা এ মডিফাইড হাওয়াইয়ান গিটার অলসো নোন অ্যাজ দ্য হিন্দুস্তানি স্লাইড গিটার ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড পপুলারাইজড বাই। মানে এই মোহন বীণা পাতি কথায় বলতে গেলে এই মোহন বীণা এই যে এই মানে ইনস্ট্রুমেন্ট মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা এটা কে তৈরি করেছিল এবং কে পপুলারাইজ করেছিল? কোশ্চেনে দেখো বলা আছে এটা স্লাইড গিটার। এটা তোমরা একবার দেখবে ফটোটা দেখলেই তোমরা চিনতে পারবে জিনিসটা। তো মোহন বীণা মাথায় রাখবে এটার অ্যান্সার হবে বিশ্বমোহন ভাট। মাথা রাখবে অ্যান্সার হচ্ছে মোহন বীণার অ্যান্সার হচ্ছে 45-এর অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে বিশ্বমোহন ভাট, ঠিক আছে? তো 45 শেষ, চলে আসো 46-এ। দেখো এই কোশ্চেনটা একটু ফ্যাকচুয়াল কোশ্চেন, তো এই কোশ্চেনগুলো পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য স্টাম্প হাইট, মানে ক্রিকেটের যে স্টাম্প আছে তো স্টাম্পের হাইট কত, ঠিক আছে? মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের যে উইকেটের যে স্ট্যাম্প মানে উইকেটের হাইট কত হওয়া উচিত, তো মাথায় রাখবে অপশান এতে 30 ইঞ্চি দেওয়া আছে, অপশান বিতে 29, 28 এবং 31। তো এটা মাথায় রাখবে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 28 ইঞ্চ। মাথায় রাখবে 28 ইঞ্চ হচ্ছে আমাদের স্টাম্পের হাইট, ঠিক আছে? তো 46 এটাই মনে রাখবে। আর ব্যাস ঠিক আছে, তো চলে আসো 47-এ। দেখো ইন হুইচ ইয়ার ডিড দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি ওকার? ভোপাল গ্যাস ট্র্যাজেডি সম্বন্ধে আমরা সবাই জানি, ঠিক আছে? কোন গ্যাসটা এই জন্য দায়ী? মিথাইল আইসোসায়ানাইড। মাথায় রাখবে MIC। তো এই গ্যাসটার জন্য এই ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল। তো এইটা কবে হয়েছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডি? মাথায় রাখবে 1984
3 ডিসেম্বর হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, ঠিক আছে, মাথায় রাখবে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করি চেরনোবিল ডিজাস্টার, যেটা ইউক্রেনে আছে চেরনোবিল, তো চেরনোবিল ডিজাস্টার কবে হয়েছিল, তো এটা মাথায় রাখবে 1986-এ, 1986-এ মাথায় রাখবে চেরনোবিল ডিজাস্টার, ঠিক আছে। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে মন্ট্রিল প্রোটোকল কত সালে সাইন করা হয়েছিল, তো মাথায় রাখবে মন্ট্রিল প্রোটোকল, এটা মাথায় রাখবে ওজোন লেয়ারকে নিয়ে, মানে ক্লোরোফ্লোরোকার্বন যেটা হচ্ছে ওজোন লেয়ার, তো ওজোন লেয়ারকে নিয়ে মাথায় রাখবে 1987-এ, 1987 16ই সেপ্টেম্বর এই যে তোমার মন্ট্রিল প্রোটোকল এটা সাইন করা হয়েছিল, তার জন্য আমরা 16ই সেপ্টেম্বরকে কোন দিন হিসেবে পালন করি, ওয়ার্ল্ড ওজোন ডে। ওজোন ডে মাথায় রাখবে 16ই সেপ্টেম্বর, এই মন্ট্রিল প্রোটোকল 1987 16ই সেপ্টেম্বর সাইন করা হয়েছিল, তার জন্য এটাকে আমরা ওজোন ডে হিসাবে পালন করি। তো মন্ট্রিল প্রোটোকল মাথায় রাখবে 1987। আর 2011-তে মাথায় রাখবে যে আমাদের ফুকুশিমা যেটা জাপানে আছে, এইরকম একটা নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিল, তো 2011 ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো 47 হচ্ছে এটা। চলে আসো 48-এ, দেখো দ্য সেন্ট্রাল অফিস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়ালি এস্টাবলিশড ইন হুইচ প্রেজেন্ট সিটি ইন 1935। তো আমরা সবাই জানি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1934 অ্যাক্ট এবং অ্যাক্ট অনুযায়ী 1935-এ প্রতিষ্ঠা হয়। তো কোশ্চেনে বলা হয়েছে যে প্রথম যখন প্রতিষ্ঠা হয় তখন তার হেডকোয়ার্টারটা কোথায় ছিল, এখন তো মুম্বাই আছে আমরা সবাই জানি, কিন্তু প্রথমে কোথায় ছিল, তো প্রথমে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পরে বলছি, তার আগে আমি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে কিছু জিনিস বলে রাখি। তো আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1935। কোন কমিশন, হিল্টন ইয়ং কমিশন, মাথায় রাখবে হিল্টন ইয়ং কমিশন হচ্ছে আরবিআই। যদি তোমাকে জিজ্ঞাসা করে আরবিআইয়ের প্রথম গভর্নরকে, প্রথম গভর্নর অফ আরবিআইয়ের প্রথম ফার্স্ট গভর্নর, এটা মাথায় রাখবে যে অসবর্ন স্মিথ হচ্ছে আরবিআইয়ের প্রথম গভর্নর। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে আরবিআইয়ের প্রথম মানে ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন, ভারতীয়, তো মাথায় রাখবে সিডি দেশমুখ। আর প্রেজেন্ট আরবিআই গভর্নর কে আছেন, সঞ্জয় মালহোত্রা হচ্ছে প্রেজেন্ট আরবিআই গভর্নর। তো এখন তো মুম্বাই আরবিআই হেডকোয়ার্টার আছে, তো প্রথমে কোথায় ছিল, প্রথমে মাথায় রাখবে কলকাতাতে ছিল। তো কলকাতাতে ইনিশিয়ালি আরবিআইয়ের যে প্রথম যে হেডকোয়ার্টারটা ছিল কলকাতায়, এখন শিফট হয়ে গেছে মুম্বাই। তো এই গেল তোমাদের এইটা। আর চেন্নাই নিয়ে কি বলবো, চেন্নাই কিছু সবরিকুইট জেনে রাখো। তো চেন্নাইকে আমরা কি বলবো, ডেট্রয়েট অফ ইন্ডিয়া বলতে পারি, ঠিক আছে। চেন্নাইকে তোমার হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, মুম্বাইকে আমরা কি বলতে পারি, মুম্বাইকে আমরা সিটি অফ ড্রিমস বলতে পারি, সিটি অফ 7 আইল্যান্ড বলতে পারি, গেটওয়ে অফ ইন্ডিয়া বলতে পারি মুম্বাইকে, ঠিক আছে। এই গেল তোমাদের এইগুলো। আর 48 কমপ্লিট। চলো 49-এ যাই। দেখো রেল রিলেটেড একটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট রেলওয়ে জাংশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াস লার্জেস্ট রেলওয়ে জাংশন, ঠিক আছে। তো মাথায় রাখবে, দেখো অপশান আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, এটা কোথায় আছে, মুঘলসরাই। মথুরা জাংশন কোথায় আছে, উত্তরপ্রদেশ। হুব্বালি জাংশন কোথায় আছে, কর্ণাটক, যেটা নিয়ে আমি তোমাদের ফার্স্ট ক্লাসের আলোচনা করেছিলাম। হুব্বালি জাংশন এটা হচ্ছে তোমার লার্জেস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে, লার্জেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে হুব্বালি জাংশন, ঠিক আছে। আর গুয়াহাটি রেলওয়ে স্টেশন, এটা জিনিসগুলো। তো পরবর্তীকালে রেলওয়ে রিলেটেড আরও কোশ্চেন আমি নিয়ে আসবো এক এক করে। তো তোমরা নজর রাখবে ইউটিউব চ্যানেলের দিকে, এই রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলের দিকে। আর কি অ্যান্সার, কোশ্চেনটা কি বলেছে, লার্জেস্ট রেলওয়ে জাংশন ইন ইন্ডিয়া। তো লার্জেস্ট রেলওয়ে জাংশন ইন ইন্ডিয়া মাথায় রাখবে অ্যান্সারটা হবে অপশান বি, মথুরা জাংশন। কোথায় আছে, উত্তরপ্রদেশে। আর এটা মাথায় রাখবে, এটা হচ্ছে লার্জেস্ট মার্শেলিং ইয়ার্ড। লার্জেস্ট মার্শেলিং ইয়ার্ড কোথায় আছে, এটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। আচ্ছা, হুব্বালি তবে বলে দিয়েছে লার্জেস্ট প্ল্যাটফর্ম। আর গুয়াহাটি রেলওয়ে স্টেশন মাথায় রাখবে ভারতের প্রথম সৌরচালিত রেলওয়ে স্টেশন বা সোলার পাওয়ার্ড রেলওয়ে স্টেশন, মাথায় রাখবে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। কোথায় আছে, আসামে আছে, ঠিক আছে। 49 শেষ। তো লাস্ট কোশ্চেনের দিকে আমরা মুভ করছি। তো দেখো লাস্ট কোশ্চেন, তো লাস্ট কোশ্চেনে দেখো কি বলেছে, হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনাইটেড নেশনস, ঠিক আছে, ইউনাইটেড নেশনস। তো ইউনাইটেড নেশনস যদি বলি, ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার কোথায় আছে আমাকে বলো, ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার। তো ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার মাথায় রাখবে তোমার নিউ ইয়র্কে আছে ইউনাইটেড নেশনস। যদি তোমাকে জিজ্ঞাসা করি দ্য টার্ম ইউনাইটেড নেশনস ফার্স্ট কয়েন বাই, এই ইউনাইটেড নেশন যে টার্মটা আছে এটা প্রথম কে কয়েন করেছিল, তো মাথায় রাখবে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ফ্রাঙ্কলিন রুজভেল্ট হচ্ছে
ফার্স্ট কয়েন দ্য টার্ম ইউনাইটেড নেশন। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে টোটাল ইউনাইটেড নেশনসে কতগুলো মেম্বার আছে, তো মাথায় রাখবে 5টা পার্মানেন্ট মেম্বার আছে আর 10টা তোমার নন পার্মানেন্ট মেম্বার তোমরা পাবে। তো এখানে কোশ্চানে কি বলেছে যে 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কি কি? তো এইটার জন্য একটা শর্ট ট্রিক আছে, তো জিনিসগুলো আমি তোমাকে বলি। তো এটার জন্য তুমি মনে রাখতে পারো ফেস অফ এসআর। তো এই ট্রিকটার মাধ্যমে তুমি ইউএনওর যে 6টা ল্যাঙ্গুয়েজ আছে তো এটা তুমি মনে রাখতে পারো। দেখো এ ফর কি? এ ফর ফ্রেঞ্চ হলো। এ ফর কি? এ ফর কি বলবে? আরবিক, ঠিক আছে। সি ফর কি? চাইনিজ। ই ফর কি? ইংলিশ হলো। অফটা তুমি এমনি রাখো। আর এস ফর কি? স্প্যানিশ। আর আর ফর হচ্ছে রাশিয়ান। তো অপশান অনুযায়ী কী বলেছে 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটা হবে? তো মাথায় রাখবে দেখো চাইনিজ। চাইনিজ হচ্ছে তোমার এই 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা। তো মাথায় রাখবে অ্যান্সার হবে অপশান সি। তো এই গেল তোমাদের টোটাল 50টা কোশ্চান। ফার্স্ট পার্টটা আমি দিয়ে দিয়েছিলাম, আজকে সেকেন্ড পার্টটা আমি নিয়ে এলাম। টোটাল 50টা কোশ্চান তোমাদের এখানে কমপ্লিট হলো। আর এবারে পরবর্তীকালে আমি আরও সেট তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরবর্তী প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে সাহায্য করবে। এবং পরে আমি নিয়ে আসছি জিকের পর কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সও ওইভাবে পার্ট 1 এবং পার্ট 2 করে আসবে তোমাদের সামনে, 25টা 50। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং এগুলোর জন্য তোমরা চোখ রাখো রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে। তো এই করে আজকে সেশন শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।